লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ, জন্ম অবিভক্ত বাংলার মুর্শিদাবাদে। তিনি বহরমপুর কলেজে পড়াশোনা করেন। ইবলিস ছদ্মনামে তিনি লিখতেন। সাহিত্য একাডেমি ছাড়াও বঙ্কিম পুরস্কার, ভুয়ালকা ও আনন্দ পুরস্কারও তিনি পান। প্রথম জীবনে বাড়ি থেকে পালিয়ে জীবন অতিবাহিত করেছিলেন। রাঢ় বাংলার লোকনাট্য আলকাপের সঙ্গে যুক্ত হয়ে নাচ গানে অংশ নিয়ে জেলায় জেলায় ঘুরেছেন। তিনি ছিলেন ওই দলের ওস্তাদ, নাচ গানের প্রশিক্ষক। হেজাগের আলোয় আসরে বসে বাঁশের বাঁশি বাজাতেন। নিজের দল নিয়ে বিহার, ঝাড়খণ্ডেও ঘুরেছেন। পরবর্তীকালে কলকাতায় বাস করলেও তার মন পড়ে থাকত মুর্শিদাবাদে। তিনি সুযোগ পেলেই মুর্শিদাবাদে চলে যেতেন, ঘুরে বেড়াতেন রাখাল বালকের মাঠে, হিজলের বিলে, ঘাসবন ও উলুখাগড়ার জঙ্গলে। তার পিতার সঙ্গে বর্ধমান কর্ড লাইনে নবগ্রাম রেল স্টেশনের কাছে ময়না গ্রামে বেশ কিছুদিন ছিলেন। প্রেমের প্রথম পাঠ উপন্যাসটি গোপালপুরের প্রেক্ষাপটেই লেখা। লেখক সম্বন্ধে এই সামান্য বক্তব্য আপনাদের কাছে রাখলাম। শুরু করছি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের আমাজনের রহস্য থেকে স্টিমারওয়ালা জেলে ট্রাভেল্লো। নমস্কার শ্রোতাগণ, আজকের পর্ব শুরু করার আগে কটা কথা বলে রাখি। প্রথম পর্বে আমরা লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ সম্পর্কে কিছু কথা বলেছি। প্রথম পর্বটা শুনলে আপনারা সেগুলো জানতে পারবেন। আজকে শুরু করছি সৈয়দ মুস্তাফা সিরাজের আমাজনের রহস্য থেকে স্টিমারওয়ালা জেলে ট্রাভেল্লো। এরপর কিভাবে দক্ষিণ আমেরিকার ইকুয়েডর রাজ্যে আমরা পৌঁছলুম, তার খুঁটিনাটি বলে কোনো লাভ নেই। তবে যা দেখলুম, সিএমএল সাহেব যত ভয় দেখিয়েছিল তা ভুয়ো। কেউ আমাদের টিকি ছোঁয়নি। হিরণ মামা, আমি উড়োজাহাজে সরাসরি জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছিলুম। সেখানে দিন তিনেক থাকতে হয়েছিল মিস্টার সিএমএলের জন্য। উনি একা পৌঁছেছিলেন আর আলাদা উড়োজাহাজে। তারপর প্রশান্ত মহাসাগরে ভেসে পড়া গেল। এ জাহাজটার নাম ছিল ডস প্যান্ডো। একটা মাল বওয়া মস্ত বড় জাহাজ। সিএমএল সাহেব খুব কাজের লোক, তেমনি সব ব্যাপারে খুব সাবধানীও বটে। এ জাহাজের বুড়ো ক্যাপ্টেন তার চেনা জানা। আমাদের তিনজনকে তার কথা মতো নাবিকের পোশাক পরতে হয়েছিল। তা না হলে আইনের গোলমালে পড়তে হয়। মালের জাহাজে যাত্রী বওয়া বারণ আছে কি না?
প্রশান্ত মহাসাগরে আমরা দক্ষিণ পশ্চিম দিকে প্রায় মাসখানেক ভেসে তারপর দক্ষিণ আমেরিকার ইকুয়েডর রাজ্যের গুইয়াকিল উপসাগরে পৌঁছলুম। বন্দরটার নামও গুইয়াকিল। এখানে ডস প্যান্ডোর মাল খালাস হবে। ঠিক ভোরবেলা ঘুম থেকে উঠে যখন বন্দরের ঘরবাড়ি চোখে পড়ল, আমার সে কি আনন্দ! তক্ষুনি নাবিকের পোশাকটা খুলে ফেললুম। বাপস, আমরা ডাঙার বাসিন্দা। জলে ভেসে থাকতে কতক্ষণ আর ভালো লাগে। মাটি দেখে ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছিল। জাহাজ থেকে নামবার আগে ক্যাপ্টেন বুড়ো আমাদের শেষবার কড়া তিতকুটে জাহাজি চা খাইয়ে তবে ছাড়ল। বুড়ো স্পেন দেশের লোক, ইংরেজি একেবারে জানে না, তবে ফরাসি ভাষা ভালো জানে। হিরণ মামা তো কমসে কম 14টা বিদেশি ভাষায় গড়গড় করে কথা বলতে পারেন, তাই অসুবিধে হয়নি। মাঝখানে আমার লাভই হলো বলবো, কিছু স্পেন দেশের ভাষা শেখা হয়ে গেল। চা খেতে খেতে ভুট্টা আর মাংস দিয়ে তৈরি কেক খেতে খেতে আমি বলে উঠলুম, ডস রিয়েলস ক্যাডো উনো। অমনি বুড়ো ক্যাপ্টেন দুহাতে আমাকে জড়িয়ে আদর করতে থাকলো। ওর এক নাতি আছে, নাকি আমার বয়সী, তাই এতদিন আমাকে নাতির মতন দেখেছে। ডেক থেকে সিঁড়িতে পা রাখা মাত্র সে দৌড়ে এসে আমার কপালে একটা চুমু খেয়ে ফেলল। তারপর দেখি তার চোখে জল টলটল করছে। আমার দুঃখ হলো। মামার কাছে শোনা একটা ফরাসি কথা চালিয়ে দিলুম তখন। অরিভোয়া কাপ্তান, অরিভোয়া। আবার দেখা হবে, বিদায়। বুড়ো চোখের জল মুছতে মুছতে মামাকে কি বলল বুঝতে পারলুম না। তারপর দেখি মামা একটা নোট বইতে কী সব টুকে নিলেন। জেটিতে গিয়ে আমরা দাঁড়ালুম। আমাদের মালপত্র নামিয়ে আনছিল জন 5 নিগ্রো কুলি। মাল নেহাত কম নয়। যখন জড়ো করা হলো দেখি সে একটা ছোটোখাটো পাহাড়। আমি কিন্তু টেরই পাইনি যে টোকিওতে জাহাজ ছাড়ার আগে মামা আর মিস্টার সিএমএল মিলে এত সব কেনাকাটা করে জাহাজে তুলেছেন কখন। জঙ্গলে কত সব কি কাজে লাগবে। এক ফাঁকে মামাকে জিজ্ঞেস করলুম, ক্যাপ্টেন দাদু কি বলছিল মামা? আপনি লিখে নিলেন? মামা হেসে বললেন, বাহ, দাদু নাতি হয়ে গেল দেখছি। এটা একরকম ভালোই হয়েছে টিটো। বুড়োর জাহাজেই আমরা ফিরবো ঠিক করেছি, তবে 2 মাস তো ওরও লাগবে ফের এখানে আসতে। টোকিও যাবে, আবার ফিরবে। এদিকে আমাদের কাজও 2 মাসের আগে শেষ হবে না। আমাজন নদীতে পৌঁছতেই তো 7-8 দিন লেগে যাবে। তারপর যাকগে, তোর কথাটার জবাব দিই এবার। বুড়ো একজন রেড ইন্ডিয়ানের খবর দিল। তার নাম জোয়াকিম। লোকটা থাকে প্যাসো স্যান্ডো নামে একটা জায়গায়। গরুর ফার্ম আছে ওর। পাহাড় আর জঙ্গলের মাঝামাঝি একটা তৃণভূমি রয়েছে সেখানে।
বললুম, ওর কাছে যাবে নাকি? কিন্তু কেন? যেতে হবে, একেবারে অজানা জায়গা, তার ওপর যাচ্ছি ভীষণ জঙ্গলে। জোয়াকিম ওদিককার অনেক খবর রাখে, ওর সাহায্য আমাদের চাই। মিস্টার সিএমএল আগাগোড়া কলকাতা থেকেই আমাকে সঙ্গে নেওয়া পছন্দ করেননি। তার খুঁতখুঁতে ভাব সবসময় টের পাচ্ছিল। আমি যেন ওর এক বোঝা হয়ে দাঁড়িয়েছি। মামা অত করে বোঝালেন, তাও খুঁতখুঁতেমি যাচ্ছিল না। এর ফলে আমার বেশ রাগ হয়েছিল ওর ওপর। ঠিক আছে সাহেব, আমি তোমাকে দেখিয়ে দেব এই শ্রীমান টিটো কি জিনিস। আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করে রেখেছি। হিরণ মামা আমাকে নিয়ে এগোলেন। সিএমএল মালগুলো নিয়ে পরে আসবেন। জেটির গেটের পরে একটা ভিড় দেখতে পেলুম। পুলিশকে কাগজপত্র দেখিয়ে যেই আমরা বেরিয়েছি, সেই ভিড়ের লোকগুলো আচমকা লম্বা আলখেল্লার ভেতর থেকে হাত বের করে চেঁচাতে লাগলো। অবাক হয়ে দেখি প্রত্যেকের হাতে একটা করে সেই জিভারও মমি মুন্ডু। কি বীভৎস সব মুন্ডুগুলো! ওদের চেঁচামেচিতে বুঝলুম ওরা ট্যুরিস্টদের কাছে এগুলো বিক্রি করে। মামা ভিড় ঠেলে এগোচ্ছিলেন। বললুম, মামা, তুমি বলছিলে যে জিভারও মুন্ডু মোটেও পাওয়া যায় না, এই যে এত সব বিক্রি হচ্ছে। হিরণ মামা হেসে বললেন, ভ্যাট, এসব যা দেখছিস প্রত্যেকটা নকল মুন্ডু। ট্যুরিস্টরা বোকার মতন তাই কিনে নিয়ে যায়। চলে আয়। ভিড়ের লোকগুলোর মধ্যে বুড়ো, জোয়ান, বাচ্চা, সব বয়সের মেয়ে পুরুষ রয়েছে। অদ্ভুত সব পোশাক, তেমনি গায়ের রং। কেউ কুচকুচে কালো, কেউ স্রেফ ধবধবে সাদা, কেউ লালচে। কারো মাথায় পালকের মতো টুপিও রয়েছে। যেতে যেতে মামা বললেন, এরা কেউ স্প্যানিশ, কেউ পর্তুগিজ, কেউ নিগ্রো, কেউ রেড ইন্ডিয়ান। লোকগুলো কি নোংরা! যাবার সময় দুর্গন্ধ টের পাচ্ছিলুম। একটি ছেলে তো হাত দিয়ে আমার জামা টানাটানি করতে থাকলো। অনেক কষ্টে তার হাত থেকে ছাড়া পেলুম। তো এবার পড়লুম ভিখিরিদের হাতে। মনে হলো এবার আর বাঁচোয়া নেই। শকুন যেমন ভাগাড়ের মাংস ছিঁড়ে খায়, তেমনি দশা হবে আমাদের। চারদিক থেকে আমাকে ওরা টানাটানি শুরু করলো। চেঁচিয়ে উঠলুম, মামা, মামা! হিরণ মামা কোন ফাঁকে ভিড় ছাড়িয়ে এগিয়েছেন। আমার দশা দেখে হেসে ফেললেন। আমার রাগ হলো। তারপর দেখি উনি পকেট থেকে এক মুঠো খুচরো পয়সা ছড়িয়ে দিলেন ভিড়ে। অমনি লোকগুলো হুটোপাটি করে কুড়োতে বসে গেল। সেই ফাঁকে আমিও দৌড় দিলুম। পিছনে হিরণ মামা ডাকছিলেন, টিটো, টিটো, দাঁড়া! হোটেল আগে থেকে ঠিক করার উপায় ছিল না। সিএমএল একটা ফরাসি হোটেলের কথা বলেছিলেন। আমরা একটা অটোরিকশায় করে সেখানে পৌঁছলুম। রীতিমতো পাহাড়ি এলাকা, দার্জিলিংয়ের মতো কতকটা। রিক্সাওয়ালা একটা টিলার কাছে রাস্তায় পৌঁছে হোটেলটা দেখিয়ে দিল। টিলার মাথায় একটা সুন্দর হোটেল, ছবির মতো লাগছিল। এত উঁচুতে ওঠার জন্যে একটা লিফট রয়েছে। আমরা লিফটে চড়ে হোটেলের লনে পৌঁছে গেলুম। দুজনের হাতে মাত্র দুটো বড় সাইজের সুটকেস ছাড়া
কোনো মালপত্র নেই। হোটেলের একজন বেয়ারা দৌড়ে এলো। তার চেহারা বিশাল দৈত্যের মতন। এক হাতেই সুটকেস দুটো তুলে নিয়ে চলল সে। দোতলায় পূর্ব দক্ষিণ কোণায় দুটো ঘর আমাদের ভাগ্যে মিলে গেল। ম্যানেজার রাশিয়ান। সিএমএল এর চিঠিটা দেখতেই আমাদের খুব আদর যত্ন শুরু করে দিল। খুব ক্লান্ত বোধ করছিলুম। টানা 1 মাস জাহাজের দোলানিতে হাড় মাস ব্যথা হয়ে গেছিল। তাড়াতাড়ি স্নান করে নিলুম। মামা দাড়ি কামাতে ব্যস্ত হলেন। ঘণ্টাখানেক পরে মিস্টার সিএমএল পৌঁছলেন। পাশের লাগোয়া ঘরে উনি থাকবেন। মিস্টার সিএমএল এর সঙ্গে একজন অদ্ভুত চেহারার লোক। মাথায় একটা বাদামি রঙের টুপি, পরনে ব্রিচেস, আর কোমরে একটা হাতখানেক লম্বা রিভলভার চামড়ার খাপে ঝুলছে। লোকটাকে কি জানি কেন আমার পছন্দ হলো না। মিস্টার সিএমএল মামার সঙ্গে ওর পরিচয় করিয়ে দিলেন। মিস্টার ট্র্যাভেল্লো নাম ওর। একটা স্টিমারের মালিক। আমাজন নদীতে মাছ ধরা ওর পেশা। ট্র্যাভেল্লোকে যতই অপছন্দ করি না কেন, আমাজন নামটা শোনা মাত্র আমার রক্ত নেচে উঠল। তাহলে কি এবার আমরা অ্যাডভেঞ্চারের দরজায় এসে পৌঁছে গেছি? ট্র্যাভেল্লো বলল, সিনোর রায়, জোয়াকিম বুড়োর কাছে আমি আপনাদের নিয়ে যাব, ভাববেন না। স্টিমারওয়ালা পর্তুগিজ জেলে ট্র্যাভেল্লো যে সিএমএল এর বন্ধু তা জানতুম না, কিন্তু তবু লোকটার কোমরের ওই রিভলভার আর সবসময় হামবড়াই ভাব আমার অপছন্দই থেকে গেল। ও গুইয়াকিলে এসেছে কি একটা কাজে, আমাদের সঙ্গে ফিরে যাবে। মালপত্র সিএমএল রেল স্টেশনে বুক করে এসেছিলেন। বিকেলে ট্রেনেই আমরা রওনা দিলুম। পাহাড়ি রেলপথ, পথের দুধারে শুধু জঙ্গল, পাথর, নদী আর পোড়ো মাঠ। বসতি খুব কমই চোখে পড়ছিল। প্রায় 13,000 ফুট উঁচু দিয়ে ট্রেন যাচ্ছিল। কনকনে শীত। প্যারামো নামে একটা স্টেশনে পৌঁছতে সন্ধে হয়ে গেল। তারপর ট্রেন নিচের দিকে ঘুরতে ঘুরতে নামতে লাগলো। আমরা ভোরবেলা পৌঁছলুম কুইটো নামে একটা ছোট্ট শহরে। সেখানে দুপুরবেলা দুটো ট্রাকে আমাদের মালপত্র আর 40 রেড ইন্ডিয়ান ভাড়াটে লোক নিয়ে যাত্রা শুরু হলো। ট্র্যাভেল্লো বারবার আমাদের সঙ্গে চলেছে। হিরণ মামা তার সঙ্গে খুব জমিয়ে ফেলেছেন। পরে শুনলুম আমাজনের জঙ্গল এলাকায় আদিম অধিবাসীরা যে ভাষায় কথা বলে সেটা কিচুয়া ভাষা। মামা ট্র্যাভেল্লোর কাছে সেই ভাষা রপ্ত করে নিচ্ছেন। উঁচু নিচু পাহাড়ি পথে ট্রাক দুটো চলতে থাকলো। তারপর বিকেলে এক জায়গায় গিয়ে দাঁড়ালো। চারিদিকে ঘন জঙ্গল, মধ্যে এক ফালি সরু রাস্তা, ধুলোয় কাদায় একাকার। একটা চোনটা গাছের নিচে আমাদের বয় এবং বাবুর্চি চা তৈরি করতে ব্যস্ত হলো। সেই সময় দেখি আমাদের লোকগুলো ট্রাক থেকে কয়েকটা বাক্স নামাচ্ছে।
মামা তদারক করছেন। একটু পরে আমি তো অবাক, অজস্র বন্দুক আর পিস্তলে বোঝাই ছিল বাক্সগুলোয়। একটুও টের পাইনি। এসব দেশে আইন কানুনের পরোয়া লোকে কমই করে, তা বোঝা গেল। সিএমএলের দেখছি এ দেশটা ভালোই চেনা জানা। তিনি গোপনে জোগাড় করেছেন অস্ত্রশস্ত্র। লোকগুলো প্রত্যেকে বন্দুক পিস্তল হাতে নিল। এবার বুঝলুম এখন থেকেই আমরা সতর্ক হচ্ছি। ওদের কারো কারো হাতে বর্শা আর তীরধনুকও দেওয়া হলো। লোকগুলো কিন্তু মোটামুটি সরল আর আমোদে মনে হলো। চা খেতে খেতে ওরা কী সব গান গাইছিল, অদ্ভুত তার সুর। একেবারে শোনার ফলে গানের কথাগুলো মুখস্থ হয়ে গেল আমারও। তাওয়া সাম্বা, তিমি আনো সিঙ্গারি সিঙ্গারি উই ইয়ার মাংকে ইউ ইয়ার মাংকে ইউ ইউ ইউ। আমি একপাশে একা দাঁড়িয়ে গান শুনছিলুম। ট্র্যাভেল্লো এসে কাঁধে হাত রেখেই চমকে দিল। সে আমাকে আরও অবাক করে দিয়ে ইংরেজিতে বলল, কি বাছা, কেমন মনে হচ্ছে ব্যাপার স্যাপার? একটু সরে এসে বললুম, কি ব্যাপার মিস্টার ট্র্যাভেল্লো? ট্র্যাভেল্লো আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে হাসতে বলল, তোমাদের দেশের ছেলেরা খুব গান পছন্দ করে বুঝি? আমি গম্ভীর হয়ে বললুম, সব দেশের ছেলেরাই করে। ট্র্যাভেল্লো আমার ঘাড়ে ওর থ্যাবড়া হাতের একটু চাপ দিয়ে বলল, ওরা যে গানটা গাইছে তা কিন্তু ওদের নিজেদের ভাষায় নয়, জিভারও ভাষার। অবাক হয়ে বললুম, তাই নাকি? কেন বলুন তো? ওরা নিজেরা রেড ইন্ডিয়ান, কিন্তু জিভারও ইন্ডিয়ানদের ওরা বিষাক্ত সাপের মতন ভয় করে। দেখবে আসল জায়গায় পৌঁছে কজন তোমাদের দলে থাকে, সবাই কেটে পড়তে চাইবে একে একে। হ্যাঁ, যা বলছিলুম, ওরা জিভারও ভাষায় গান গাইছে, কারণ ওদের বিশ্বাস এর ফলে জিভারোদের দেবতা খুশি হবেন এবং ওদের কোনো ক্ষতি করবেন না। আচ্ছা মিস্টার ট্র্যাভেল্লো, আপনি কখনো জিভারোদের দেখেছেন? তারা কেমন দেখতে? ট্র্যাভেল্লো হো হো করে হেসে উঠল। হ্যাঁ, একবার না, অনেকবার দেখেছি। সব সময় তো আমি আমার ছোট্ট স্টিমার নিয়ে আমাজন আর তার আশেপাশের নদীতে মাছ ধরে বেড়াই। তারা তোমার আমার মতোই মানুষ, এমনি দুটো হাত দুটো পা একটা মাথা। আপনার কোনো ক্ষতি করেনি তো? গোঁফে তা দিয়ে ট্র্যাভেল্লো বলল, সে হিম্মত ওদের 14 পুরুষেরও নেই। আমার নাম শুনলেই আমাজনের দুধারে হইচই লেগে যায় যে। এদেশের সবচেয়ে হিংস্র জানোয়ার পুমা বা জাগুয়ারের নাম শোনোনি? বাঘের মতন দেখতে, কিন্তু বাঘের চেয়ে 100 গুণ হিংস্র আর শক্তিমান জন্তু। সেও আমার এই পিস্তলের আওয়াজ শুনলে পড়ি কি মরি করে পালায়।
বলে আচমকা বিদঘুটে লম্বা পিস্তলটা বের করে আকাশে দুটো গুলি ছুঁড়ে মারল সে। আওয়াজে বিকেলের শান্ত জঙ্গল কেঁপে উঠল। সবাই হইচই করে দৌড়ে এলো। মামা বন্দুক তুলে চেঁচিয়ে উঠলেন, কি হয়েছে ভাই ট্রাভেল্লো? ভাই অর্থাৎ ব্রাদার ট্রাভেল্লো হো হো করে হেসে খুন। সবাইকে ভড়কে দিয়ে মজা পেয়েছে। কিন্তু মিস্টার সিএমএল এসে বললেন, মিস্টার ট্রাভেল্লো প্লিজ ভাই, দয়া করে কয়েকটা দিন পাগলামিটা বন্ধ রাখো। আমরা বুঝতেই তো পারছো, একটু চুপি চুপি এগোতে চাই। ট্রাভেল্লো গ্রাহ্য করল না। আমার হাত ধরে টান দিয়ে বলল, এসো হে ক্ষুদে অভিযাত্রী, দুজনে একসঙ্গে আরেক কাপ করে চা খেয়ে নি। তারপর তোমাকে জিভারদের অনেক গল্প শোনাবো। লোকটার গায়ে আঁশটে গন্ধ, আমার বমি এসে যাচ্ছিল প্রায়। কিন্তু এমনভাবে ধরেছে, ছাড়াতে গেলে রাগারাগি করতে হয়। সেই সময় মামার দিকে চোখ পড়ল। দেখলুম মামা চোখ টিপে ওর সঙ্গে ভাব জমাতে ইশারা করছেন। পথের ওপাশে একটা ঝোপঝাড়ে ঘেরা ফুল ও গাছ দেখিয়ে ট্রাভেল্লো বলল, এই গাছটার নাম হচ্ছে এমবুয়াস। ফুল কত দেখেছ? ওর থেকে মারাত্মক বিষ হয়। জিভাররা তীর বা বর্ষায় এই বিষ মাখায়। রক্তে এক চিলতে গেলেই ব্যাস আর রক্ষে নেই। বলে সে তার মস্ত ফ্লাক্স থেকে চা বের করে বলল, চোঁ চোঁ করে গিলে ফেলল। এ চা কিন্তু তোমাদের ইংলিশ চা নয়, স্রেফ দক্ষিণ আমেরিকার জিনিস। ওর নোংরা কাপে আমাকে মুখ দিতে হবে নাকি? ভাবলুম আমার প্লাস্টিকের কাপটা নিয়ে আসি ট্রাক থেকে। কিন্তু তার হাত থেকে ছাড়া পেলুম না। খাচ্ছি না দেখে সে পিঠে মৃদু থাপ্পড় দিয়ে আদুরে স্বরে বলল, খাও বাছা, আমার খোকা, আমার সোনামণি, খেয়ে ফেলো। বিব্রত মুখে পিছন ফিরে একটু দূরে মামার দিকে তাকালুম। দেখি মামার ঠোঁটে হাসি, চোখে ইশারা। ওহ ভগবান, এই শয়তানের পাল্লায় পড়তে হবে কে জানতো। আমার মামারই বা কি আক্কেল, খেতে বলছেন ওই এঁটো কাপে। মামার ওপর রাগ হলো। কিন্তু সেই সময় ট্রাভেল্লো আমার মুখে গরম চা ঢেলে দিল খানিকটা। আমি জোরে এক ধাক্কা দিলুম। কাপের সব চা পড়ে গেল। ও দুলে দুলে হাসতে থাকলো। রাগে গজরাচ্ছিলুম, ঠোঁট পুড়ে গেল। ট্রাভেল্লো বলল, হুম, এটুকুতে এমন ঘাবড়ে যাচ্ছ খোকা বাবু? তাহলে আমাজনের জঙ্গলে গিয়ে তুমি কি করবে? হ্যাঁ, তার চেয়ে সোজা কলকাতা ফিরে যাও, তোমার দ্বারা কিচ্ছু হবে না। হন হন করে চলে এসে ট্রাকে নিজের জায়গায় বসে পড়লুম। খানিক পরে ট্রাক ছেড়ে দিল আবার। সন্ধ্যা হয়ে আসছিল। আমাদের ট্রাকটার সামনে ড্রাইভারের বাঁ দিকে আমি আর হিরণ মামা বসে আছি। পিছনের ট্রাকে সিএমএল এবং ট্রাভেল্লো। ড্রাইভার রাস্তা চেনে। রাত নামলো।
রাত বাড়তে থাকলো। ক্রমশ আমরা নিচের দিকে নামছি টের পাচ্ছিলুম। তারপর সমতলে এসে পড়লুম। রাস্তা শুকনো পাথুরে, কিন্তু দুধারে ঘন জঙ্গল। মাঝে মাঝে দু একটা অচেনা জন্তু রাস্তা পার হয়ে পালাচ্ছে। হঠাৎ একেবারে আচমকা আমাদের ড্রাইভার একটা অস্ফুট আর্তনাদ করে মাথা নামালো। হিরণ মামা স্টিয়ারিং না ধরে ফেললে গাড়ি জঙ্গলে ঢুকে পড়ত। ইতিমধ্যে ড্রাইভার সামলে নিয়েছে। পরক্ষণে অল্প আলোয় দেখি ড্রাইভারের সামনের কাঠের তাকে একটা তীর বিঁধে রয়েছে। মামাও এতক্ষণে দেখতে পেয়ে জোরে হুইসেল বাজিয়ে দিলেন। গাড়ি দুটো তক্ষুনি গতি বাড়িয়ে প্রচণ্ড বেগে চলতে শুরু করলো। ড্রাইভারের মুখ সাদা হয়ে গেছে। প্রায় ঘন্টাখানেক পরে এক জায়গায় গাড়ি দাঁড় করানোর হুইসেল বাজালে হিরণ মামা। তারপর তীরটা ততক্ষণে তুলে পরখ করে বললেন, তীরটা মনে হচ্ছে কোনো রেড ইন্ডিয়ান গোষ্ঠীর। ওরা চায় না যে আমরা ওদের রাজত্বে ঢুকে পড়ি। সেই সময় সিএমএল পিছনের ট্রাক থেকে দৌড়ে এলেন। তার হাতের টর্চের আলো পড়ছিল। তাতে দেখলুম উনিও একটা তীর নিয়ে আসছেন। এসে রুদ্ধশ্বাসে বললেন, মিস্টার রয়, রেড ইন্ডিয়ানরা তীর ছুঁড়েছে। মামা তার হাতের তীরটা দেখিয়ে হেসে বললেন, হ্যাঁ, তবে বিশেষ সুবিধে করতে পারবে না ওরা। আমাদের তো বিস্তর অস্ত্রশস্ত্র রয়েছে। ট্র্যাভেল্লো পিছনে অন্ধকার থেকে বলে উঠল, সিনিয়র রয়, জঙ্গলি রেড ইন্ডিয়ানরাও আজকাল বন্দুক, রাইফেল ব্যবহার করতে জানে। ওদের এসব জিনিসেরও অভাব নেই। তবে সভ্য রেড ইন্ডিয়ানরা ওদের চেয়ে আরও খুনে স্বভাবের। তাই বলছি, অস্ত্রশস্ত্রের ওপর ভরসা বেশি করবেন না। মগজটা খাটালেই বাঁচবেন। হিরণ মামা বললেন, কিসে খাটাবো বলুন তো সিনিয়র? ট্র্যাভেল্লো বলল, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা সভ্য রেড ইন্ডিয়ানদের এলাকা। কাছে একটা পুয়েবলো বা বস্তি রয়েছে, পুলিশ রয়েছে, ম্যাজিস্ট্রেট আছে। এক্ষুনি গ্রেপ্তার করে ফেলবে, কারণ অত সব অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছি। তাই বলছি, শিগগির কেটে পড়া যাক। মিস্টার সিএমএল বললেন, তাও বটে। আমরা তাহলে লিসোমারোর কাছে এসে গেছি। বুবঞ্জ নদী পৌঁছতে আর ঘণ্টাখানেক লাগবে। তারপর সভ্য জগতের সীমা শেষ। আমাদের ট্রাক আবার চলতে থাকলো। অন্ধকারে হেডলাইটের আলো পড়ছিল। দেখলুম উত্তরাইয়ের পথে নেমে চলেছি। এখন দুপাশে শুধু ঘন গহন বন জঙ্গল। হ্যাঁ, এবার সভ্য জগতের সীমান্ত পেরিয়ে যাচ্ছি আমরা। আজকের পর্ব এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। শ্রোতাদের উদ্দেশ্যে নমস্কার।